Radio Kolkata, your daily dose of happiness. কৃষিক্ষেত্র কেবল আমাদের খাদ্যের মূল উৎসই নয়, বরং জাতীয় অর্থনীতি ও জীবিকার প্রধান স্তম্ভ। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, কর্মসংস্থান টিকিয়ে রাখতে, শিল্পের কাঁচামাল সরবরাহ করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কৃষিক্ষেত্র বাঁচানো অপরিহার্য। আর আজকের তাই রেডিও কলকাতার কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হল কৃষিক্ষেত্র বাঁচানোর প্রয়োজনীয়তা। এ বিষয়ে বলবেন ডক্টর স্বাগত ঘোষ, বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আরা 5, সোনারপুর। আর শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর লেখা গান। সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। আজকের অনুষ্ঠানটি পরিকল্পনা, রূপায়ণে ও সাক্ষাৎকার গ্রহণে আছেন রাজ্যেশ্বর সাহা, সঞ্চালনায় বেবি সর্দার, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করেছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানের বিষয় কৃষিক্ষেত্র বাঁচানোর প্রয়োজনীয়তা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি ডক্টর স্বাগত ঘোষ, যিনি বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আরা 5, সোনারপুর। নমস্কার। নমস্কার। প্রথমে আসব আজকের বিষয়ে, যে কৃষিক্ষেত্র বাঁচানোর প্রয়োজনীয়তা। একটু যদি আপনি বলেন। হ্যাঁ, অবশ্যই। এখানে কৃষিক্ষেত্র বাঁচানোর প্রয়োজনীয়তা অনেকগুলো ক্ষেত্রে মেলে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে আমরা কৃষি ক্ষেত্রকে অবাঞ্ছিত ও অতিরিক্ত সারের ব্যবহার থেকে বাঁচাবো। এটা তো জানি আমাদের জনসংখ্যা দিনের পর দিন বাড়ছে, কিন্তু আমাদের কৃষি জমির সংখ্যা কমছে। সুতরাং কৃষি কাজকে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং কৃষি আমাদের একটা মূল ভিত্তি। তো এই কারণে কৃষিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই কৃষিটা যদি প্রাকৃতিক নির্ভর কৃষি হয় অথবা সেই কৃষিটা যদি জৈব ভিত্তিক হয়, মানে আমরা রাসায়নিকের যে ব্যবহারটা আমরা সুষমভাবে করব। আমরা প্রথমেই বলছি না যে একবারে রাসায়নিক স্টপ করে দাও, কিন্তু আমাদের পার্টিকুলারলি ডিএপি যেটাকে বলা হয়, এই ডিএপি সারটি, এই ফসফেট জাতীয় সারটি কিন্তু আমাদের বাইরে থেকে অনেকটাই আমদানি করা হয় এবং এটার ঘাটতি দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি। এবং প্রায় 100টি জেলা সারা ভারতবর্ষ জুড়ে চিহ্নিত করা হয়েছে যেখানে ডিএপির ব্যবহার কিন্তু অধিক পরিমাণে বেড়ে গেছে। এবং তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ বাদ নেই। আমাদের পশ্চিমবঙ্গের 4টি জেলায় কিন্তু ডিএপি দেখা যায় তার সেই আয়তায় পড়েছে এবং বাকি জেলাগুলোকেও কিন্তু আমরা ওই জন্য বাদ দিচ্ছি না, কারণ হয় একটু কম বেশি, কিন্তু তারা হয়তো সেই আয়তায় পড়েনি প্রথম 100টির মধ্যে, কিন্তু তবুও আমরা সতর্কতা আমরা শুরু করে দিয়েছি এবং এই সতর্কতাটা সারা ভারতবর্ষ জুড়েই চলছে। আচ্ছা, তাহলে আমরা যে জানি যে সারা দেশ জুড়ে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় কৃষি মন্ত্রীর মার্গদর্শনে ভারত সরকার এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের উদ্যোগে এই জুন মাস ব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান সচেতনতামূলক কর্মসূচি
বাস্তবায়িত করার কাজ শুরু হয়েছে, যেখানে সারা দেশের কৃষি বিজ্ঞানী থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ কর্মী, গবেষক একযোগে কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছেন। আপনার কাছে তাই প্রথমেই যে প্রশ্ন, যে কৃষি ক্ষেত্র বাঁচাও অভিযানটা কি, সে সম্পর্কে যদি একটু বলেন। একদমই তাই। এই ভারত সরকারের ক্ষেত বাঁচাও অভিযান, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সেভ দ্য ফার্ম ক্যাম্পেইন, এটা কিন্তু শুধুমাত্র আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র করছি তা নয়। আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন কৃষি দপ্তরগুলি আছেন তার সাথে ICAR, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, এই পরিষদের যে ইনস্টিটিউটগুলি আছে বা যেগুলো আমাদের স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমাদের সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, নাবার্ড, এর সাথে সাথে ডাইরেক্টরেট অফ জুট ডেভেলপমেন্ট, এরকম যত অর্গানাইজেশন আছেন রিলেটেড টু কৃষি, আমরা সবাই একসাথে হাতে হাত রেখে কিন্তু এই প্রোগ্রামটা করছি। এই প্রোগ্রামটা করার একটি উদ্দেশ্য যে এই অভিযানের আওতায় ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটি আছে এর সর্বাধিক ব্যবহার যেটা হচ্ছে, সেই ব্যবহারটাকে কিন্তু আমাদের সুষম ক্ষেত্রে নামিয়ে নিয়ে আসা। আমরা কিন্তু অধিক DAP আর প্রয়োগ করব না। এবং চাষিরা আমরা প্রায় এতদিন ধরে করলাম, আজকে 29তম দিন হয়ে গেল, আগামীকালই আমাদের শেষ দিন। তো এবং মানে আমি বলছি এই 1 মাস ধরে যে আমরা করলাম, এইটা কিন্তু আমরা আরো বলবো এবং এটা যেন মানুষের মনে গিথে যায়, এইটাই আমরা ব্যবস্থাপনা করতে চাই। তাই তো দেখছি আমরা যে এই ক্ষেত বাঁচাও অভিযানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন, মানে তাহলে আমাদের কৃষক বন্ধুরা আরো বেশি করে সচেতন হতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। এই শুধু সারের ব্যাপার তো আছেই, তার সাথে সারের ও বিচক্ষণ ব্যবহারকে আমরা চাষিদেরকে উৎসাহিত করব। এবং শুধু সার ব্যবহার নয়, আমরা মাঠে পরীক্ষার ভিত্তিতে সার এবং অন্যান্য কৃষি উপকরণের সুষম ব্যবহার করব। মানে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা সয়েল হেলথ কার্ড দিই এবং সেখানে উইথ রেকমেন্ডেশন আমরা দিই এবং সেইটা করব আমরা এবং করছিও, যাতে কিনা চাষিদের আর কোনো অসুবিধা না হয়। সেখানেই লেখা থাকবে ঠিক কতটা সুষম সার আমরা দেবো, কি সার দেবো। এবং আমরা কিন্তু সাস্টেনেবল যেটাকে আমরা বলি বা টেকসই পুষ্টি ব্যবস্থাপনার পদ্ধতির আমরা প্রসার ঘটানোর চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনেও করে যাব। এবং আমরা কিন্তু শুধু এর মধ্যে ক্ষান্ত থাকবো না, আমরা যে সমস্ত সুষম সার, সবুজ সার, ব্রাউন ম্যানুয়ারিং, গ্রিন ম্যানুয়ারিং বা ইত্যাদি যে জৈব ব্যবহার, সেগুলোর প্রতিও কৃষকদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি। আর আমরা কি করব, আমাদের সারা বছর ধরে যে কর্মসূচি থাকে, প্রশিক্ষণ থাকে এবং যে আমাদের ডেমনস্ট্রেশন গুলো হয়, সেগুলো সে যে কিছুরই হোক, সেটার মধ্যে কিন্তু আমরা সারা দেশে প্রাকৃতিক চাষাবাদের প্রচলনকে ত্বরান্বিত করার অগ্রণী ভূমিকা পালন করছি। এই সমস্ত আয়োজনের মাধ্যমে আমরা মাটির স্বাস্থ্য, তার উন্নতি ও রাসায়নিক সারের ব্যবহার হ্রাস, এটাতেই আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব। মানে মাটি কেঁচো সারের ব্যবহার, জৈব সার যেগুলো, সেগুলোতেই আপনারা মূলত সেই দিকেই তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাই তো? একদমই তাই। আচ্ছা, এই যে সারা দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের সাথে তাহলে কারা কারা যুক্ত, বা এই কর্মসূচি কি রূপে এত ব্যাপকভাবে পালিত হচ্ছে? মানে সেটা দেখতে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে, কিন্তু যেটা যদি একটু বিশদভাবে বললে মানে বোঝা যায় যে আমাদের কৃষক বন্ধুরা আরো বেশি করে যোগদান করতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। একদমই তাই। মানে আমি একটু আগেও বললাম, আমরা কেন্দ্রীয় কৃষি অনুসন্ধান পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষি বিজ্ঞান কেন্দ্র, রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়, রাজ্যেও যে কৃষি বিভাগ আছে এবং অন্যান্য সমস্ত যারাই কৃষি সংক্রান্ত যুক্ত, হ্যাঁ, সকলে মিলে এবং আমাদের কৃষক ভাইয়েরা সবাই মিলে এই উদ্যোগে আমরা হাতে হাত মিলিয়ে সামিল হয়েছি। এর যে মূল বিষয় হচ্ছে সুষম সার প্রয়োগ, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং যে সাস্টেনেবল যে কৃষি, তার বার্তা ছড়িয়ে দেওয়া।
আচ্ছা আচ্ছা, তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যে ক্ষেত বাঁচাও অভিযানের মূল উদ্দেশ্যই হলো মাটির স্বাস্থ্যকে উন্নত করা, তাই তো? একদমই তাই, একদমই তাই। এবং তার সাথে সাথে রাসায়নিক সারের সুষম ও পরিমিত ব্যবহার, এবং একদম। এই মাটির স্বাস্থ্যের যে এই যে মাটির স্বাস্থ্যটা কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছে, ফলে আমরাই কিন্তু রাসায়নিক সারের দিকে ঝুঁকছি। এবং এই অবস্থা, তার কারণ সম্পর্কে যদি একটু আমাদেরকে যদি জানান, আপনি অবহিত করেন যদি একটু। না, একদমই তাই। মাটি সংরক্ষণের কাজ আমাদের 2014 থেকেই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র করে আসছে, এবং আমরা শুধু নই, সারা দেশ এখন এই মাটি নিয়ে বা মাটি বাঁচাও এই কর্মসূচি বলছেন। মাটি, ভূমি, জল ও জৈবিক যে সম্পদগুলি আছে আমাদের, বা প্রাকৃতিক যে সম্পদগুলি আছে, সেগুলোকে আমাদের অবক্ষয় থেকে রোধ করতে হবে। মাটির পুষ্টির ধারণ ও সরবরাহ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। মাটিতে জৈব বৈচিত্র্য বৃদ্ধি করতে হবে। উপযুক্ত জমি ও জলের ব্যবহার আমাদের ঠিকঠাক করতে হবে, না বেশি না কম, সেদিকে, যেটাকে সুষম ব্যবহার বলে। এবং সর্বোপরি এই ব্যবস্থাপনার মাধ্যমে ফসল ও তার সাথে পশুপালন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাকৃতিক কৃষিতে। এবং খাদ্য জীবিকার নিরাপত্তাকে, অর্থাৎ ফুড সিকিউরিটি যেটাকে বলা হয় আমাদের লাইভলিহুডের ক্ষেত্রে চাষি ভাইদের, সেটাকে সুনিশ্চিত করতে হবে। মাটির স্বাস্থ্যের অবনতির যে মূল কারণ, সেগুলো হচ্ছে আমরা যে নিবিড়ভাবে চাষ করি, সেইটা ক্ষেত্রে আমাদের অত্যধিক মাটি থেকে পুষ্টি মৌল উপাদানের অপসারণ হয়ে যায়। মাটিতে জৈব পদার্থের ব্যাপক ব্যবহারের ঘাটতি আমরা সবসময় পাই, আমরা সেইভাবে জৈব পদার্থ ইউজ করতে পারি না। উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারে মাটির যে গঠনগত ক্ষয়, সেটা একটু দেখা যাচ্ছে। অপরিমিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রাসায়নিক সারের ব্যবহার হচ্ছে। কোনো চাষি ভাই ভাবলো যে না, ও 2 কেজি দিল, আমি আরো 1 কেজি বেশি দিই, কি হবে? এই যে কি হবে, এটাই অনেক কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। যথেষ্ট পরিমাণে অপ্রয়োজনীয় রাসায়নিক কীটনাশক বা আগাছানাশকেরও ব্যবহার করা আমাদের চাষি ভাইদের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। চাষে দূষিত জলের ব্যবহার ও ভূগর্ভস্থ জলের যথেচ্ছ ব্যবহার কিন্তু কমাতে হবে। মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে আগের থেকে, এবং দূষিত বর্জ্যের ব্যবহার, এবং মাটিতে প্রচুর পরিমাণে আমরা আজকাল যে প্লাস্টিক পলিউশন, এগুলোও দেখা যাচ্ছে। আগে আমরা একটা জিনিস দেখতাম স্যার, যেটা হচ্ছে যে মাটির স্বাস্থ্য রক্ষার্থে কখনো কখনো মটরশুঁটি চাষ, যে ঘুরিয়ে ফিরে চাষ করা হতো। এখন কিন্তু লাভের আশায় সেইটা কিন্তু খুব দেখা যাচ্ছে না কিন্তু আর, ফলে মাটির স্বাস্থ্যের একদমই আপনি ঠিক পয়েন্টটা করেছেন। শুধু তাই নয়, প্রথমে আমাদের যেটা করতে হতো, সেটা হচ্ছে ধইঞ্চা, সবুজ সার যেটাকে আমরা বলি, ধইঞ্চে বা এই শন জাতীয় যে সানহেম্প যেটাকে আমরা বলি, এই সমস্ত চাষ করতে হবে। তাতে কি হয়, আমরা সবুজ সার ও পরে বাদামি সার পাই। ডাল শস্যের চাষ আমাদের বাড়াতে হবে। অলরেডি ডাল শস্যতে আমরা একটু হলেও আমাদের কিছু আমদানি করতে হয়, তো সুতরাং ডাল শস্যের চাষ বাড়ালে আমাদের 2 কাজই হবে। আমাদের কেঁচো সার করতে হবে, খামার পচা সার করতে হবে, গোবর সার করতে হবে। এই এত সার যদি আমরা তৈরি করতে পারি এবং আমাদের সেই পোটেনশিয়ালিটি আছে, তাহলে কি হয়, তাহলে আমাদের এই ওয়েস্টটাকেও আমাদের সার্কুলেট হয়, আমাদের ওয়েস্ট প্রোডাক্টটাও কম ইউজ হয়, আর আমাদের রাসায়নিক দিকে ঝুঁকতে কম হয়। হ্যাঁ, আমি কিছুদিন আগে এই চাষবাসের প্রোগ্রাম করতে গিয়ে আমি একটু দক্ষিণ বারাসাত গিয়েছিলাম। সেখানে প্রান্তিক চাষিদের সাথে কথা বলছিলাম, যে সেখানে দেখছি যে সর্ষের চাষ হচ্ছে না, সেখানে দেখছি সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে না। হ্যাঁ, যে সূর্যমুখী ফুল সূর্যমুখী সিডটা থেকে তেলটা বার করে নেওয়ার যে খোলটা তৈরি হতো, এই জমিতে দেওয়া হতো, সেইগুলো হচ্ছে না। হ্যাঁ, তারপর ধরুন বিভিন্ন যে ডাল শস্যের পরিমাণ কমে যাচ্ছে, গম চাষ হতো, গম চাষের পরিমাণ কমে যাচ্ছে। হ্যাঁ, তাদের একটাই কথা, যে এখন ওই সমস্ত চাষ করলে লাভ হচ্ছে না, আমরা অর্থ ঘরে নিয়ে আসতে হচ্ছে না, আমাদের সংসার চলছে না। সেক্ষেত্রে আপনি কি বলবেন? ওটাই, প্রত্যেক কটা যে চাষ বললেন, তাদের অনেক কিছু ড্রব্যাক চাষি ভাইরাই তা সলভ করতে পারে। যেমন সূর্যমুখী যেটা বললেন, সূর্যমুখীতে টিয়া পাখি একটা প্রবলেম দেখা যাচ্ছে।
হ্যাঁ, তো এবং সেটা ঠিকঠাক ভাবে সঠিক ব্যবস্থাপনা করা, এগুলোতে একটু ব্যয় সাপেক্ষ বা খরচা সাপেক্ষ হয়ে যাচ্ছে এবং প্রপার টাইমটাকে ইউজ করা হচ্ছে না। তো এই সমস্ত কারণগুলোর জন্য সত্যি চাষিরা একটু বিমুখ হয়ে যাচ্ছে। কিন্তু অপরদিকে যদি আপনারা দেখেন, আমরা কিন্তু এখন চিনে বাদাম স্টার্ট করে দিয়েছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেই চাষ করানো, এবং চিনে বাদামেরও কাজ ওই তেল নিঃসৃত করা, এবং এটা একটা অল্টারনেটিভ সোর্স হচ্ছে আস্তে আস্তে। এবং চাষিরা চাষ করবেই, তাদেরকে সুপথ দেখানোটাই আমাদের আগামী দিনের লক্ষ্য। শুধু আরেকটা জিনিস, মানে আরেকটা কথা না বললে মানে আমি থাকতে পারছি না, যেটা হচ্ছে আরেকটা কথা ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, যে শুধু কি বলবো, তাদেরই মূল মন্ত্র হচ্ছে বছরের বিভিন্ন সময় শুধু ধান চাষটা করা। কিন্তু তাতে তো মাটির মানে ধান চাষ করতে গিয়ে আরো সার দিতে হচ্ছে, যেটা আপনি আলোচনার প্রথমেই বললেন, সার দিতে হচ্ছে, সেখানে মাটির স্বাস্থ্য ক্রমশ কমে যাচ্ছে, ক্রমশ একদম তলানিতে পৌঁছেছে। তারা শুধুই মানে সেই ধান চাষের প্রতি মনোনিবেশ করে যাচ্ছেন। তারা মানে এটা না মানে তাদের বুঝিয়েও পারা যাচ্ছে না কেন, সেটা আমরা বুঝতে পারছি না। না, ধান চাষটা আমাদের একটু মানে সেফ চাষ বলা যেতে পারে আমাদের। এবং আমাদের বৃষ্টিপাত যেহেতু হয়, আমরা প্রায় দুটো ইয়েতেই আমরা প্রায় ধান ম্যাক্সিমাম জায়গাতেই হয়ে থাকে, কিছু কিছু জায়গাতে হয় না। কিন্তু না, আমাদের আমি জানি না আপনি যে জায়গাটায় গেছিলেন, কিন্তু আমাদের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় আপনি একবার ভাঙর এই সমস্ত এরিয়া যদি ঘুরে আসেন, এখানে হিউজ ভেজিটেবল বেডস এবং সব রকমের চাষ কিন্তু তারা করছে। এবং আমাদের ভাঙড়ের যে কয়েকটি ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে, তারা কিন্তু তাদের সবজি এগুলো তৈরি করে তারা কিন্তু বিদেশে রপ্তানিও করছে। তো সেইটাও একটা কিন্তু আমাদের ভালো দিক। এবং আমি যতদূর শুনেছিলাম, একবার একটি এই ক্ষেত বাঁচা অভিযানে গিয়েই একটি চাষি ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তিনি বললেন এই ভাঙড় একটা সময় নাকি সারা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছিল কোনো একটা এই রকম কম্পিটিশন। তো এটা আমাদের গর্ব। আচ্ছা, অবশ্যই। আচ্ছা স্যার, পরের প্রশ্নে আমি যাব, যে এই যে মাটির খারাপ স্বাস্থ্য, তার পিছনে রয়েছে অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োজনের জন্য মাটিতে জৈব পদার্থের ঘাটতির কথা বললেন। সেক্ষেত্রে যে কৃষক বন্ধুরা কিভাবে মাটির জৈব উপাদানের পরিমাণ বাড়াতে পারেন যাতে করে রাসায়নিক সারের প্রয়োজন কম হয়? হ্যাঁ, রাসায়নিক সারের প্রয়োজন আমাদের পুরো মূল আলোচনাই কিন্তু এইটা। তাই না? একদম একদম। তো আমাদের মূল আলোচনাই এটা। তো রাসায়নিক সারের প্রয়োজন যাতে কম হয়, সেটা আমি আগেও বললাম যে আমাদের কেঁচো সার, খামার পচা সার, গোবর সার, সবুজ সার বা বাদামি সার যেটাকে বলা হয়, আমাদের ধইঞ্চে ইত্যাদি, বা ডাল শস্যের চাষ, এগুলো করলে কিন্তু হবে। বেশ, তাহলে কৃষি বিশেষজ্ঞ হিসাবে মাটির স্বাস্থ্যকে পুনরুদ্ধার এবং উজ্জীবিত করার কি কি প্রযুক্তি চাষিরা গ্রহণ করলে তারা উপকৃত হবে বলে আপনার মত? প্রথম শুরু হবে মাটি পরীক্ষা। আচ্ছা। এবং মাটি পরীক্ষার যে ফল পাওয়া যাবে, সেই ফল ভিত্তিক সুপারিশকে চোখ বন্ধ করে চাষি ভাইদের ব্যবহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে রাসায়নিক ও জৈব সারের সুসংহত ব্যবহার বা সুষম ব্যবহার। 3 হচ্ছে সবুজ সার, যেটাকে আমি বললাম ধইঞ্চে জাতীয় সার বা শন জাতীয় সার, এবং তার সাথে সাথে আপনার অ্যাজোলার চাষ। হ্যাঁ, অ্যাজোলা কিন্তু একটু খুব সুন্দর একটি, এবং ওটা প্রাণী পালনের ক্ষেত্রেও খুব কাজে লাগে। আর একটা হচ্ছে আচ্ছাদন পদ্ধতির মাধ্যমে চাষবাস করতে হবে। বিভিন্ন যে আমরা ক্রপ চাষগুলো করি, সেগুলোর ক্ষেত্রে পত্রবর্ণ তালিকা ব্যবহার করতে হবে। এবং আপনার মানে যেটাকে লিফ কালার চার্ট বলা হয় আর কি। কেঁচো সারের ব্যবহার, জীবাণু সারের ব্যবহার বাড়াতে হবে। শস্য চক্রগুলোকে ঠিক করতে হবে, যেটা আপনি বলছিলেন। এবং অবশেষে এইগুলো আমরা যদি করি স্টেপ বাই স্টেপ, তখন কিন্তু আমরা আস্তে আস্তে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে ঢুকে যাব। তখন আমরা ন্যানো সার প্রয়োগের দিকে এগোবো। আপনারা তো ওই যে কেঁচো সারের প্রশিক্ষণও দিয়ে থাকেন, তাই না? হ্যাঁ, আমরা কেঁচো সার তৈরির প্রশিক্ষণ শুধু দিই না, আমরা গ্রামে গ্রামে আমাদের এই কেঁচো সারের বিভাগটা যেটা আছে, সেখান থেকে আমরা কেঁচো সার, এবং এটাকে অ্যাকচুয়ালি ভার্মি কম্পোস্টিং বলা হয়, এবং এর সাথে সাথে আমরা ইয়েও দিই, আমাদের ভার্মি ওয়াশ। ভার্মি ওয়াশটা একটা খুব সুন্দর একটা মার্কেট পাচ্ছে আগামী দিনে। এবং এই দুটোই আমাদের প্রশিক্ষণের আয়তায় পড়ে, এগুলো আমরা করাই।
আচ্ছা শ্রোতা বন্ধুরা, আমরা অনেকটা সময় আমরা এগিয়ে গিয়েছি। আমরা বিশেষজ্ঞ হিসাবে আমরা এতক্ষণ কথা বলি ডক্টর স্বাগত ঘোষ। এখন শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। কৃষিক্ষেত্র বাঁচার জন্য প্রতিজনের চাই অন্ন বস্ত্র। মানব অস্তিত্বের মূল ভিত্তি কৃষিক্ষেত্র বাঁচার জন্য প্রতিজনের চাই অন্ন বস্ত্র। কৃষি বাঁচাও দেশ বাঁচাও, বাঁচাও কৃষিক্ষেত্র। বাড়ছে ক্রমে জনসংখ্যা, বাড়ছে বাসভূমি, বাড়ছে খাদ্যের প্রয়োজন, কমছে চাষ জমি। বাড়ছে ক্রমে জনসংখ্যা, বাড়ছে বাসভূমি, বাড়ছে খাদ্যের প্রয়োজন, কমছে চাষ জমি। নয় শিল্প কারখানা নগর, নয়তো যত্র তত্র। মানব অস্তিত্বের মূল ভিত্তি কৃষিক্ষেত্র বাঁচার জন্য প্রতিজনের চাই অন্ন বস্ত্র। মানব অস্তিত্বের মূল ভিত্তি কৃষিক্ষেত্র বাঁচার জন্য প্রতিজনের চাই অন্ন বস্ত্র। কৃষি বাঁচাও দেশ বাঁচাও, বাঁচাও কৃষিক্ষেত্র। পরিবেশের ভারসাম্য রক্ষা করে কৃষি, গ্রামীণ অর্থনীতির ভিত্তি খাদ্য যোগায় দিবানিশি। পরিবেশের ভারসাম্য রক্ষা করে কৃষি, গ্রামীণ অর্থনীতির ভিত্তি খাদ্য যোগায় দিবানিশি। কৃষি বাঁচাও দেশ বাঁচাও, বাঁচাও কৃষিক্ষেত্র। মানব অস্তিত্বের মূল ভিত্তিভূমি মাত্র। কত শিল্পের কাঁচা মাল, নানান কৃষি পণ্য, খাদ্য প্রক্রিয়াজাত পণ্য আর অখাদ্য পণ্য। কত শিল্পের কাঁচা মাল, নানান কৃষি পণ্য, খাদ্য প্রক্রিয়াজাত পণ্য আর অখাদ্য পণ্য। কৃষির জমি বাঁচাও, কৃষি বাঁচাও, অবহেলা নয় তো বিন্দু মাত্র। মানব অস্তিত্বের মূল ভিত্তি কৃষিক্ষেত্র বাঁচার জন্য প্রতিজনের চাই অন্ন বস্ত্র। মানব অস্তিত্বের মূল ভিত্তি কৃষিক্ষেত্র বাঁচার জন্য প্রতিজনের চাই অন্ন বস্ত্র। কৃষি বাঁচাও দেশ বাঁচাও, বাঁচাও কৃষিক্ষেত্র। কৃষি বাঁচাও দেশ বাঁচাও, বাঁচাও কৃষিক্ষেত্র। বাঁচাও কৃষি দেশ রক্ষা কর কৃষিক্ষেত্র। এতক্ষণ শুনলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান।
সহযোগী কণ্ঠে ছিলেন পূর্বাশা সামন্ত। এবার আমরা পরের প্রশ্নে যাব। বিভিন্ন প্রযুক্তি হিসাবে আমরা যে যে পরামর্শগুলো জানতে পারলাম, তার মধ্যে মাটি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের কৃষক বন্ধুদের যদি এর লাভ সম্পর্কে একটু অবহিত করেন। হ্যাঁ, একদমই তাই। মাটির পরীক্ষা অবশ্যই করতে হয়। এর কারণ হচ্ছে মাটিতে প্রথম যেটা আমরা দেখি কতটা পরিমাণ চুন দেব, যদি পিএইচটা আমাদের কমে যায় বা খুব যদি দরকার হয় তখন জিপসাম দিতে হতে পারে কিনা সেটা দেখা নাও। এইটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে হচ্ছে আমাদের মাটির লবণাক্ততা। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে যেহেতু আমাদের কাজকর্ম হয়, অনেকগুলো ব্লক আছে, সেগুলো কিন্তু লবণাক্ততার উপরে ডিপেন্ড করে, চাষবাস ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমাদের লবণ সহনশীলতা যুক্ত যে সমস্ত ফসল তার জাত নির্বাচন করতে হবে, মালচিং এর মাধ্যমে চাষ করতে হবে, ভাটির নালা যেটাকে বলে রিট অ্যান্ড ফোরো সেই পদ্ধতিতে আমাদের চারা রোপণ করতে হবে, জৈব সারের ব্যবহার যেগুলোকে আমরা বলি অনুখাদ্য ব্যবহার করতে হবে কিনা, বা কি ধরনের সার আমরা ব্যবহার করব, জীবাণু সার ব্যবহার করব কিনা, কতটা করব ইত্যাদি প্রযুক্তি সম্পর্কে আমরা একটা সম্যক জ্ঞান থাকবে। জমিতে কোন ফসল চাষ করতে গেলে কোন কোন খাদ্য উপাদানের কতটা পরিমাণ দরকার এবং সেই সারের প্রয়োজন আছে কিনা তা নির্ণয় করা যায়, এবং সেই হিসাবে আমরা কিন্তু চাষি ভাইদের পরামর্শ দিয়ে থাকি। আমরা আজকের আলোচনার মধ্যে জীবাণু সারের কথা শুনলাম। এই জীবাণুদের ব্যবহার করলে কিভাবে লাভ হবে সেটা যদি একটু আলোচনা করেন। অবশ্যই জীবাণু সার হলো মানে অ্যাকচুয়ালি এগুলো ছোট ছোট আপনারা বুঝতেই পারছেন জীবন্ত অণুজীব যারা নাইট্রোজেন স্থাপনকারী ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এই সমস্ত ব্যাকটেরিয়া গুলো আছে। এরা এবং এর সাথে কিন্তু মাইক্রোরাইজাল ছত্রাকও এর মধ্যে রয়ে যায়। তো এই জৈব সার সরাসরি মাটি বা বীজ এই দুয়েই প্রয়োগ করা যেতে পারে দীর্ঘমেয়াদী পুষ্টি চক্রের বৃদ্ধি করে, এবং সিনথেটিকের যে উপর আমরা নির্ভরতা করি সেটাকেও হ্রাস করা যায়। আচ্ছা, আর একটা বিষয় যেটা এই সময় খুব অত্যন্ত প্রাসঙ্গিক, যে এই মুহূর্তে টেকসই এবং সুস্থায়ী কৃষির জন্য কৃষি বিশেষজ্ঞদের থেকে প্রাকৃতিক কৃষির কথা বারবার শুনছি, এবং ভারত সরকার এই প্রাকৃতিক কৃষির উপর খুব জোর দিয়েছেন। এই প্রাকৃতিক কৃষি আদতে কি সে সম্পর্কে একটু যদি বলেন তাহলে কৃষক বন্ধুদের খুব সুবিধা হয়। অবশ্যই প্রাকৃতিক কৃষিতে জোর না দিলে আর হবে না, কারণ এটাই আমাদের ফিরে আসতে হচ্ছে। মানে পার্টিকুলারলি আমরা যে গো কেন্দ্রিক যে বিভিন্ন আমরা পঞ্চগব্য যেগুলোকে বলা হয়, যেমন বীজামৃত, জীবামৃত, নিমাস্ত্র, আগ্নেয়াস্ত্র ইত্যাদি, কুনাপাজালা ইত্যাদি বিভিন্ন রকমের যে প্রোডাক্ট গুলো হয়, যেমন বীজামৃত 5 কেজি গোবর, 5 লিটার গোমূত্র, 50 গ্রাম চুন, 2 লিটার জল আর 200 গ্রাম মাটি, এইটাকে ভালো করে মিশিয়ে বীজামৃত তৈরি করা হয়। জীবামৃত কি করা হয়, 10 কেজি গোবর, 5 লিটার গোমূত্র, 2 কেজি গুড়, মানে আমাদের যেটাকে বলেছি মোলাসেস, হ্যাঁ, 2 কেজি বেসন, 1 মুঠো মাটি, 200 লিটার জল, মানে 400 লিটার প্রতি একর। এইভাবে ধরে যদি আমরা এই জীবামৃত তৈরি করতে পারি, এটাও খুব ভালো কাজে দেয়। এই সমস্ত জিনিসগুলো যদি আমরা তৈরি করতে পারি, আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র খুব সুন্দরভাবে প্রাকৃতিক কৃষি করে যাচ্ছে। আমাদের একটি স্পেশাল ফেলো রয়েছে, যেখানে আমাদের একজন নোডাল অফিসার এই নিয়ে গবেষণাও করে যাচ্ছে। আমাদের কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রাকৃতিক কৃষি নিয়ে চাষি ভাইদের সম্যক জ্ঞান দেওয়ার চেষ্টা করব। স্যার, লাস্ট প্রশ্ন আমার থেকে নেব যে প্রাকৃতিক কৃষিতে কি কি ব্যবহার করতে হবে বা এর পদ্ধতি সম্পর্কে যদি একটু আমাদের জানান, তাহলে আমরা সবাই সেটা করতে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করা যায়। আমি ওটা একবারেই বলে দিলাম, কারণ প্রাকৃতিক কৃষি কি বললে তার সাথে কি কি ব্যবহার করতে হবে সেগুলো না বললে তো হবে না, তাই আমি বীজামৃত জীবামৃতটা বললাম। যেমন আমরা যদি অগ্নিয়াস্ত্রটা ধরি, 10 লিটার গোমূত্র, 5 কেজি নিম
নিম পাতা, 1 কেজি তামাক পাতা, 1 কেজি লঙ্কা মানে অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা, আর 500 গ্রাম রসুন ভালো করে মিশিয়ে ফুটিয়ে 2 দিন রেখে 2-3 লিটার প্রতি জলে 100 লিটার জলে এগুলোকে মিশিয়ে দিয়ে মানে যদি আমরা ঠিকঠাক ঢেকে রাখতে পারি তাহলে এই আগ্নেয়াস্ত্রটা তৈরি হয়ে যাবে। এই রকম ভাবে নিমাস্ত্র যদি আমরা তৈরি করতে পারি, এগুলো আমরা কিন্তু জৈব কীটনাশক হিসাবে প্রাকৃতিক কৃষিতে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোনো রকম রাসায়নিক ইউজ না করে আমরা কিন্তু, এবং অনেক টাকা সাশ্রয় হবে, অনেক পয়সা চাষি ভাইরা বাঁচাতে পারবে। আগামী দিনে আমরা অবশ্যই আশা রাখবো যে এই মহান সচেতনতামূলক কর্মসূচির সাথে আমাদের যে মাটি, জল, পরিবেশ এবং দীর্ঘস্থায়ীভাবে যে সুস্থ এবং শ্যামলা হয়ে উঠুক। এই পরিপ্রেক্ষিতে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু বলেন। অবশ্যই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সব সময় চাষিদের সাথে থাকে, একসাথে আমরা চলি, এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে প্রাকৃতিক কৃষি। শুধু শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র নয়, আমাদের পুরো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি সেন্টার আছে সেখানেও আমাদের জৈব নিয়ে কাজ হচ্ছে, এবং আমাদের যে নরেন্দ্রপুরের আরেকটি এগ্রিকালচার ট্রেনিং সেন্টার, সেখানেও প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ হচ্ছে। তো আমরা সবাই মিলে, এবং আমাদের এখন রাজ্য সরকারও প্রচুর প্রাকৃতিক কৃষি নিয়ে ট্রেনিং ইত্যাদি করছে, আমরা হাতে হাত একসাথে মিলে সেই ট্রেনিং গুলোতে আমরা যাচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করছি। সর্বোপরি চাষি ভাইদেরও উৎসাহ বাড়ছে, এটা দেখে আমার ভালো লাগলো। এই 1 মাস আমরা ক্যাম্পেইন করার পর যেটা দেখছি যে চাষি ভাইদেরও উৎসাহ খুব বাড়ছে এই প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে, এবং কয়েকজন চাষি ভাইকে আমি দেখলাম তারা কিন্তু এই সমস্ত প্রোডাক্টও আস্তে আস্তে তৈরি করা স্টার্ট করেছে, এবং তারা কিন্তু ইউজ করছে মাঠে, এবং ইউজ করে বলছে যে আমরা ভালো ফল পাচ্ছি। তো একদিনে তো আমরা এখান থেকে অন্য জায়গায় শিফট হতে পারছি না। আমরা ধীরে ধীরে যতটা পারা যায় আমরা চেষ্টা করছি রাসায়নিক সারের ব্যবহারকে সুষম করে বা পরিমিত করে বা একবারে নিম্ন স্তরে নিয়ে গিয়ে আমরা এই সমস্ত চাষগুলোকে আস্তে আস্তে বাড়িয়ে তোলা। এইটুকুই বলার। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এতক্ষণ শুনছিলাম কৃষিক্ষেত্র বাঁচানোর প্রয়োজনীয়তা নিয়ে, আর এই বিষয়ে আলোচনা করলেন ডক্টর স্বাগত ঘোষ, বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আরাপাঁচ, সোনারপুর। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন। নমস্কার।